যে জুডিশিয়াল কনফেশনের থেকে নন জুডিশিয়াল কনফেশনটাই বেশি মানে আমাদের দেশে প্রচলিত। আমাদের এই বিচার প্রক্রিয়ায় যদি কোনো নির্দোষ লোক যখন দোষী হয়ে যায় তখন আমাদের বিচার ব্যবস্থা একটা মানুষের একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। ভিউজ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হীরা তালুকদার। ডিজিটাল ভিউজে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ জিয়ার খান রবিন। রবিন ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। জি, ধন্যবাদ হীরা ভাই। আপনি সহ এই ভিউজ বাংলাদেশের ডিজিটাল ভিউজের সমস্ত কলা কৌশলী সমস্ত দর্শককে জানায় শুভেচ্ছা। কনফেশন বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি এটা বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, এটা দ্বারা তার জীবনের একটা মোড় ঘুরে যেতে পারে। আজ আমরা এই কনফেশন নিয়ে, যেটা আমাদের দেশের সাধারণ মানুষের জানা বা বিচারপ্রার্থী মানুষের জানা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আপনি খুবই অভিজ্ঞ আমি জানি। বলবেন যে আসলে কনফেশনটা বা স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা আসলে কি? জি, ধন্যবাদ হীরা ভাই। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে যে কনফেশন নিয়ে কনফিউশন মানুষের অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এর মূল কারণ হলো আমাদের ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, জেনারেল ক্লজেস অ্যাক্ট অথবা কোনো স্ট্যাটুটরি লতে কনফেশনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি এবং কনফেশনের উপর ভিন্ন কোনো আইনও নেই। তো এখন প্রশ্ন হলো কনফেশনটা কিভাবে পরিচালিত হয়ে থাকে। কনফেশনটা পরিচালিত হয়ে সাধারণত আমাদের ফৌজদারি কার্যবিধির সেকশন 161 থেকে শুরু করে 164, দ্যাট মিনস 161, 162, 163, 164, 364, তারপরে 337, তারপরে 342, এইসব সেকশন। সাথে আছে আপনার সাক্ষ্য আইনের 3 ধারা, সাক্ষ্য আইনের 17 ধারা, সাক্ষ্য আইনের 8 ধারা, সাক্ষ্য আইনের 24 থেকে আপনার 30 ধারা, সাক্ষ্য আইনের 133 ধারা, সাক্ষ্য আইনের 145 ধারা, সাক্ষ্য আইনের 146 ধারা, সাক্ষ্য আইনের 157 ধারা, সাক্ষ্য আইনের 80 ধারা। সাথে আছে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারের সেকশন হলো আপনার 74, 80, FRB এর 283 এবং 84 এই ধারা অনুযায়ী কিন্তু এই কনফেশনটা পরিচালিত হয়ে থাকে। আমরা এখন জানলাম যে আসলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আসলে কোন কোন ধারায় কনফেশন বা স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে বলা রয়েছে। আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এটা কি আমাদের নির্দিষ্ট করে মানে কোনো আইন দ্বারা পরিচালিত হয়? না, কোনো নির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত হয় না। আমি যে আইনগুলো উল্লেখ করলাম এই আইনগুলোর বিধান সহ উচ্চ আদালতের সিদ্ধান্তের সমন্বয়ে এই কনফেশনটা পরিচালিত হয়। কনফেশনের প্রথম সংজ্ঞায়িত করে আপনার এটা বোধহয় ব্রিটিশ লতে কেউ একজন, ব্রিটিশ না, ব্রিটিশ ল না, সাক্ষ্য আইন যিনি লিখেছেন স্যার জেমস ফিটস জেমস স্টেফেন, উনি একটা সংজ্ঞায়িত করেছেন কনফেশনে। সেই সংজ্ঞাটা করলেন কোনো ব্যক্তিকে যদি কোনো অপরাধের দায়ে অভিযুক্ত করা হয় আর তিনি যদি সেই অপরাধের দায় স্বীকার করে যদি কোনো জবানবন্দি দিয়ে থাকেন তাহলে এটাই কনফেশন। কনফেশন তো মানে এই যে রেকর্ড করা হয়, কনফেশন তো কি পদ্ধতিতে আসলে স্বীকারোক্তিটা রেকর্ড করা হয়? আমরা তো জানি সাধারণত যে ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতে, বা এছাড়া মানে আসলে কোন পদ্ধতিতে আসলে আমাদের দেশে সাধারণত স্বীকারোক্তিটা রেকর্ড করা হয়? না, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের জানতে হবে কনফেশন কত প্রকার। কনফেশন 4 প্রকার। একটা হলো জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, তারপরে রিট্রাক্টেড কনফেশন আর কনফেশন অফ কোঅ্যাকুইস্ট। তো জুডিশিয়াল কনফেশন হলো কি? জুডিশিয়াল কনফেশন হলো যে কনফেশন ম্যাজিস্ট্রেটের সম্মুখে প্রদান করতে হয় এবং ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সেটি কনফেশন রেকর্ড করেন, তাকে জুডিশিয়াল কনফেশন বলা হয়। এখন আসেন, জুডিশিয়াল কনফেশন আবার 4 প্রকারের কনফেশন রয়েছে। এক ধরনের কনফেশন হলো আপনার ভলেন্টারিলি অ্যান্ড ট্রু, আর একটা কনফেশন হলো আপনার ইনভলেন্টারিলি অথবা নন ভলেন্টারিলি, আর একটা কনফেশন হলো ইনকালপেটরি অথবা এক্সকালপেটরি। এই তো জুডিশিয়াল কনফেশনের প্রকার দিল। এখন এই জুডিশিয়াল কনফেশন রেকর্ডের পদ্ধতিটা হবে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট এই কনফেশন রেকর্ড করতে হবে। এই কনফেশন রেকর্ড করার পূর্বে যিনি কনফেশন প্রদান করবেন
তাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে এবং ম্যাজিস্ট্রেট কিছু দায় দায়িত্ব নিতে হবে। যেমন কনফেশন প্রদান করার পূর্বে বা রেকর্ড করার পূর্বে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কনফেশন প্রদানকারী ব্যক্তিকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে কনফেশনটা উনি ট্রু অ্যান্ড ভলান্টারি প্রদান করছেন। আর এই পরীক্ষা করার জন্য ম্যাজিস্ট্রেট কনফেশন প্রদানকারীকে প্রশ্ন করতে হবে বা অবহিত করতে হবে যে আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি কোনো পুলিশ অফিসার নই। দ্বিতীয়ত, আপনি কনফেশন প্রদান করতে বাধ্য নন। তৃতীয়ত, যদি কনফেশন প্রদান করেন তাহলে এই কনফেশন আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হতে পারে। চতুর্থত, কনফেশন প্রদান না করলে আপনাকে পুলিশ কাস্টডিতে পুনরায় প্রেরণ করা হবে না। পঞ্চমত, আপনি কনফেশন প্রদান করার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। কারো অনুরোধে বা কারো প্ররোচনায় আপনি কনফেশন প্রদান করতে বাধ্য নন। এই প্রশ্নগুলো করতে হবে। দ্বিতীয়ত, কনফেশন লিপিবদ্ধ করতে হবে, একটা প্রিন্টেড ফর্মে লিপিবদ্ধ করতে হবে, সাদা কাগজে লিপিবদ্ধ করা যাবে না। কনফেশন প্রদান করার পূর্বে কনফেশন প্রদানকারী ব্যক্তিকে 3 ঘন্টা সময় প্রদান করতে হবে। কনফেশন প্রদান করতে আসার পর কনফেশন প্রদানকারীর শরীরে যদি কোনো শারীরিক চিহ্ন, নির্যাতনের চিহ্ন থাকে, সেটাও ম্যাজিস্ট্রেটকে আইডেন্টিফাই করতে হবে যে উনি কি কোনো ভয়ভীতি কারণে বা কোনো প্রলোভনে কনফেশন দিচ্ছে বা কোনো নির্যাতনের কনফেশন দিচ্ছেন, এটাও ম্যাজিস্ট্রেটকে উদ্ঘাটন করতে হবে। এইসব পদ্ধতি অনুসরণ করে বেসিক্যালি ফৌজদারি কার্যবিধির 166 এবং 366 ধারায় বর্ণিত বিধান, তাছাড়া রয়েছে আমাদের ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারে যেটা আছে সেকশন 74, 77 এবং 79 এর এই বিধানগুলো মেনে একজন ম্যাজিস্ট্রেটকে কনফেশন রেকর্ড করতে হবে। আর এই সমস্ত বিধানের কোনো কিছু যদি অমান্য করে তাহলে এই কনফেশনটা একটা প্রশ্নবিদ্ধ কনফেশন হিসেবে বিবেচিত হবে। তো আমরা তো এখন জানলাম আসলে এটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন বা স্বীকারোক্তিমূলক। তো আমাদের দেশে যেটা হয়, যেটা বাস্তবতা, যে এই কনফেশন বা স্বীকারোক্তিটা সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ভীতির সঞ্চার করে এবং বাধ্য হয় দিতে। এবং এই জন্য এই কনফেশনের কিন্তু আরেকটা পার্ট রয়েছে, যে নন জুডিশিয়াল কনফেশন। বাংলাদেশে যুগ যুগ ধরে যেই কাজটা হয়ে থাকে, যে জুডিশিয়াল কনফেশনের থেকে নন জুডিশিয়াল কনফেশনটাই বেশি মানে আমাদের দেশে প্রচলিত, হ্যাঁ, হয়ে থাকে। পুলিশ নিয়ে যায়, রিমান্ডে নেয় মানুষের, জোর করে স্বীকারোক্তিতে। এই নন জুডিশিয়াল কনফেশনটা আসলে কি, এটা কিভাবে এটা নেওয়া হয় এবং এর ফলে আমাদের আসলে কি ধরনের ন্যায় বিচার খর্ব হতে পারে? নন জুডিশিয়াল কনফেশন বলতে এক্সট্রা জুডিশিয়াল কনফেশনকে মিন করছেন আপনি? এক্সট্রা জুডিশিয়াল কনফেশনটা পরিচালিত হয় আমাদের ফৌজদারি কার্যবিধির সেকশন 161, 162, 163 এবং সাক্ষ্য আইনের সেকশন 25, 26 এবং 27 ধারার বিধান অনুযায়ী এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হয়। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হলো, এটা কোনো ম্যাজিস্ট্রেটের নিকট না, এটা একজন পুলিশ অফিসারের নিকট দিতে হয়। এবং মামলা যখন আপনার তদন্ত পর্যায়ে থাকে তখন একজন তদন্তকারী অফিসার কোনো আসামির অথবা ঘটনা সম্পর্কে যিনি অবগত তার কনফেশন নিতে পারেন। তবে একে কনফেশন বলা হয় না, এটাকে এক্সট্রা জুডিশিয়াল স্টেটমেন্ট বলতে পারি আমরা। কনফেশন এবং স্টেটমেন্টে হিসাবে একটা ডিফারেন্স আছে। যদি কোনো মানুষ সংগঠিত ঘটনার অপরাধের স্বীকার করে কোনো বক্তব্য দেয় তাহলে সেটা কনফেশন, আর যদি ঘটনা স্বীকার না করে বক্তব্য দেয় সেটা হলো স্টেটমেন্ট, সেটা কনফেশন না। এখানে স্বীকারোক্তি মানে হচ্ছে যে নিজের দোষ স্বীকার করাটাই হচ্ছে মূলত স্বীকারোক্তি। যদি ঘটনা সম্পর্কে বিবরণ দেয় এটা স্বীকারোক্তি না, এটা স্বীকারোক্তি। এখন এই স্টেটমেন্ট, এখন এই স্বীকারোক্তি যদি এক্সট্রা জুডিশিয়াল স্টেটমেন্ট, যেটা মানে এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের মধ্যে যে কথাগুলো নেওয়া হয় ওখান থেকে, ওটা কনফেশন পুলিশের কাছে সে স্বীকার করছে আর কি। বাট এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বেসিক্যালি আইনগত কোনো ভ্যালু নেই, এটা পুলিশের অফিসারের নিকট করতে হয়। এটা কি আলটিমেটলি আপনার মানে জুডিশিয়াল কনফেশনের মধ্যে যেতেই হবে তাকে, মানে আদালতে বা ম্যাজিস্ট্রেটের কাছে এটা কি পরবর্তীতে যেতেই হয়? এখন একটা বিধান আছে, একটা ডিসিশন আছে, যদি আপনাকে জুডিশিয়াল কনফেশন রেকর্ড করতে হয় তাহলে আপনাকে প্রথমে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন রেকর্ড করতে হবে, ঠিক আছে? তো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন রেকর্ড করার জন্য কোনো আসামি বা কোনো সাক্ষীকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। উনি রিমান্ডে নিয়েও নিতে পারেন, রিমান্ড ব্যতীত নিতে পারেন এক্সট্রা জুডিশিয়াল কনফেশন যেটা। তো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন সাধারণত পুলিশরা এটা দিয়ে মামলার ঘটনা বা ক্লু উদ্ঘাটন করার চেষ্টা করে, ঠিক আছে? আবার যদি এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের উপর ভিত্তি করে যদি কোনো ঘটনার তথ্য উদ্ঘাটন হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে আবার এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের একটা আইনগত ভ্যালু থেকে থাকে।
অনেক সময় কনফেশন তো প্রত্যাহার করা হয়। এই প্রত্যাহারিত স্বীকারোক্তিটা আসলে কি জিনিসটা? প্রত্যাহারিত স্বীকারোক্তি হলো, ধরেন কেউ যদি নির্যাতনের মাধ্যমে, কোনো প্রলোভনের মাধ্যমে, কোনো ভয়ভীতি প্রদানের মাধ্যমে যদি কনফেশন আদায় করে থাকে, পরবর্তীতে আসামিকে একটা দায় মুক্তি বা আসামি এর থেকে অব্যাহতি পাওয়ার জন্য একটা সুযোগ রয়েছে, সেই সুযোগ রয়ে এটাকে রিজেক্ট বা প্রত্যাহার করার আবেদন করা। এই প্রত্যাহার করার আবেদন আসামি মামলা চলাকালীন অবস্থায় দিতে পারেন, অথবা 342 তে যখন এক্সামিন করা হয় আসামিকে, সেক্ষেত্রেও তিনি এই রিটেক্ট পিটিশন দিতে পারেন বা অস্বীকার করতে পারেন। এটা সাক্ষ্যগত মূল্যটা কি তাহলে? এখন এই রিট্রাক্ট কথাটা তো প্রথমে আমি দোষ স্বীকার করলাম, পরবর্তীতে আমি দোষটাকে অস্বীকার করাটাই হলো স্বীকার রিট্রাক্ট। করলাম, হ্যাঁ। এখন এই রিট্রাক্টের সাক্ষ্যগত মূল্য বলেন, আর জুডিশিয়াল কনফেশন সাক্ষ্যগত মূল্য বলেন, আর এক্সট্রা জুডিশিয়াল সাক্ষ্যগত মূল্য বলেন, এগুলো সবগুলো বিভিন্ন কেসের উপর আপনার ডিপেন্ড করে। ডিপেন্ড করে, হ্যাঁ। যেমন জুডিশিয়াল কনফেশনের সাক্ষ্যগত মূল্য কি, প্রথম কোনো ডিসিশনে বলা আছে এটার কোনো সাক্ষ্যগত মূল্য নেই, যেহেতু সাক্ষ্য আইনে 3 ধারায় কনফেশনের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি বা কোনো সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়নি, সুতরাং আপনার এই কনফেশনটা কোনো সাক্ষ্য না। যেহেতু সাক্ষ্য না, সুতরাং এই কনফেশন দিয়ে কাউকে সাজা প্রদান করা যাবে না। আবার কোনো ডিসিশনে বলা আছে জুডিশিয়াল কনফেশন ইজ সাবস্ট্যান্টিভ এভিডেন্স, এটা একটা মূল সাক্ষ্য। এই সাক্ষ্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে সাজা প্রদান করা যাবে, এই হলো জুডিশিয়াল ডিসিশন। যদি আপনার এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের কারণে যদি কোনো ঘটনার তথ্য উদ্ঘাটিত হয়ে থাকে, তাইলে আসামিকে সাজা প্রদান করা যাবে। আবার কোনো ডিসিশন আছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন কোনো সাক্ষী হিসেবে মানে ব্যবহার আমাদের করা যাবে আইনের মধ্যেই আসলে ভেরিয়েশন রয়েছে, অনেক ভেরিয়েশন রয়েছে, ভেরিয়েশন মানে রয়েছে। যে যেই আইনটা ফলো করে যে আবার রিটেক্ট কনফেশনের ক্ষেত্রে সে একই কথা। মানে আসলে এই যে কনফেশন নিয়ে আসলেই কনফিউশন কনফিউশন মানুষের মধ্যে কেন এখনো রয়েছে? শেষ হয়নি, এখনো কারণ আছে। হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার একটা গুরুত্বপূর্ণ পার্টে এত মানে ভেরিয়েশন, হ্যাঁ, এক এক আইনে এক এক ভাবে বলা রয়েছে আমাদের দেশে, এটা কেস টু কেস ভ্যারি করে। কেস টু কেস ভেরি করে। রিটেক্ট কনফেশন যেটা বললেন, রিটেক্ট কনফেশনও সে একই কথা, যে যদি কনফেশন আপনার ট্রু অ্যান্ড ভলেন্টারিলি হয়ে থাকে, তাহলে রিটেক্ট কনফেশন দিলে কিছু যায় আসে না, তাকে সাজা ভোগ করতেই হবে। আবার যদি ট্রু অ্যান্ড ভলেন্টারি না হয়ে থাকে, নির্যাতনের মাধ্যমে হয়ে থাকে, প্রমাণ করতে পারে, তাহলে এই কনফেশনের কোনো ভ্যালু নেই। সবচেয়ে বড় কথা হলো যেইভাবে আরেকটা কনফেশন হয়ে গেছে আপনার কনফেশন অফ কো-অ্যাকিউজড, সহ আসামির আপনার কনফেশন। হয়তো একটা মামলায় অনেক আসামি আছে, একজন আসামি অনেকটি নাম বলছে বা অনেক আসামি অনেকের নাম বলছে। এখন এই আসামি এই কো-অ্যাকিউজডের কনফেশন দিয়ে কাউকে সাজা দেওয়া যাবে কিনা, সেখানে একই কথা বলা আছে। যদি সে কনফেশনে কো-অ্যাকিউজড যদি তাকে নিজেকে জড়িত করে যদি কোনো কনফেশন প্রদান করে থাকে, সাথে অন্যদের নাম বলে থাকে, তাহলে ওই কনফেশনের উপর ভিত্তি করে সাজা প্রদান করা যাবে। আবার কো-অ্যাকিউজড এটা কি অনেকটা ডিসিশন সবগুলো ডিসিশনের আলোচনা বলছি। আবার কো-অ্যাকিউজড কনফেশন করলো, তিনি নিজেকে সম্পৃক্ত করেন, তিনি অন্যের নাম বলে দিলেন, এই কনফেশন আবার বিবেচনা করা যাবে না। অর্থাৎ নিজেকে যদি সম্পৃক্ত না করে, তাহলে তার এই কনফেশনের উপর ভিত্তি করে কাউকে সাজা এটার প্রদান করা আসলে মানে সাক্ষ্যটার আসলে মূল্যটা কি, কতটা গুরুত্ব বহন করে এই যে সহ সাক্ষ্য যারা আছে, সহ আসামি? ওই যে কেস টু কেস ভ্যারি করে। Case to যদি case vary করে। যদি নিজেকে সে আবার এই সব কনফেশনের যে ফাইনাল যে কথাটা, কনফেশনটাকে যদি অন্যান্য সাক্ষ্য দ্বারা যদি আপনার সমর্থিত হয়ে থাকে, তাহলে এই সাক্ষ্যকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। আমরা অনেকগুলো মামলাতে দেখেছি বিচক্ষণ বলি আর চালাক বলি আসামি, সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অন্যকে ফাঁসানোর জন্য, মিথ্যা একটা স্বীকারোক্তি দেয়। এই মিথ্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা আসলে কি? এটা আসলে এটার কারণগুলো কি? মিথ্যা যেটা বলছেন সেটার মধ্যে ফলস কনফেশন। ফলস কনফেশনের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে বিভিন্ন রিসার্চে 3টা কারণকে ওনারা আইডেন্টিফাই করেছেন। একটা হলো ভলান্টারি ফলস কনফেশন, কেউ স্বেচ্ছায় মিথ্যা কনফেশন দেয়। সেটা কেমন? যদি সে মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে, কোনো কারণে যদি শক্ট হয়ে থাকে, পৃথিবীতে আমি আর বাঁচবো না, তো আমাকে কনফেশন করে আমি নিজে একটা ভুল কনফেশন করে আমি মারা যাই। অনেকে আবার ফাঁসানোর জন্য এটা করে থাকে। এগুলো একটা হয়। আবার কারো পরোচ্ছনায় হইতে পারে। পরোচ্ছনায়, যেমন আমাদের দেশে যারা কনফেশনের সাথে সংশ্লিষ্ট আমাদের পুলিশ বাহিনী, তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের পুলিশ বাহিনী না থাকলে একদিন আমরা চলতে পারবো না। তবে কিছু পুলিশ অফিসারের কিছু ভুলের কারণে কিছু মানুষের জীবন, তার পরিবার একদম ধ্বংস হয়ে যায়। যেমন কনফেশন দিতে আসলে আমাদের কোনো পুলিশ অফিসার আসামিকে এইভাবে প্রলব্ধ করে,
তুমি যদি এই মামলার ঘটনা সম্পর্কে তুমি যদি এইভাবে বলো, তাহলে মামলা থেকে তুমি খালাস পাবা, তোমার আর কোনো ক্ষতি হবে না। তো আসামিরা সব ক্ষেত্রে তো সবাই তো প্রফেশনাল অফেন্ডার না, রাইট, অনেক ইনোসেন্ট লোক তো আসামি হয়ে যায়। হয়ে যায়। তো আমরা সাধারণত যখন আমাদের নির্দিষ্ট এরিয়া ছেড়ে অন্য কোনো একটা নতুন পরিবেশে যাই, তখন আমাদের মানসিক অবস্থা ঠিক আগের মতো থাকে না, কিছুটা হলেও একটা ভ্যারিয়েশন চলে আসে। জি, আর পুলিশ কাস্টডিতে থাকার পর আসামিরা এমনি অনেকটা অসহায় বোধ করে। তো ওই পুলিশের প্রলুব্ধ বা প্ররোচনায় তারা তখন একটা কনফেশন দিয়ে থাকে, এটাও প্ররোচনার কারণে মিথ্যা কনফেশন হয়ে থাকে। আর তৃতীয়ত যেটা যেটা নিয়ে খুব অ্যালার্মিং, নির্যাতন, বল প্রয়োগ করে, ভয়ভীতি প্রদান করে, যে কনফেশন প্রদান না করলে আরো নির্যাতন করবো, আরো রিমান্ডে আনবো। যে কথাটা আপনি প্রথমে বলে আসছি, যে ম্যাজিস্ট্রেটকে নিশ্চিত হতে হবে যে কনফেশন প্রদান না করলে তাকে রিমান্ডে দেওয়া হবে না, অথবা কনফেশন প্রদান করলেও তাকে আর পুলিশ রিমান্ডে দেওয়া হবে না। এটা ম্যাজিস্ট্রেটকে আগে আসামিকে অবহিত করতে হবে। একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, হ্যাঁ, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোর্টে উপস্থাপন করা হচ্ছে, অনেক আবার আবার দ্বিতীয়বার আবার তাকে 1 সপ্তাহ নেওয়া হচ্ছে, পরে দেখা গেছে আবার 1 সপ্তাহ নিচ্ছে। হ্যাঁ, একের পর এক আসামিকে এরকম রিমান্ডে নেওয়া। হ্যাঁ, আমাদের রিমান্ড আইনেও এই ধরনের বিষয় বলা আছে, যেভাবে যে আমাদের কিভাবে রিমান্ডে নিতে হয় সেটা তো মানা হচ্ছেই না, বরং এই যে বারবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একটা মানুষ কতবার স্বীকারোক্তি দিতে পারে? হিরে ভাই, রিমান্ড আইন তো আমাদের নাই। রিমান্ডটা পরিচালিত হয় আমাদের অনুযায়ী, আপনার ফৌজদারি কার্যবিধির 167 এবং 344 ধারা অনুযায়ী রিমান্ডটা পরিচালিত হয়ে থাকে। তো আমাদের এই নিয়ে ইতিপূর্বে রিট হয়েছে, আপনি জানেন যে এই রিটের 2010 সালে 10 সালে, 3 সালে হ্যাঁ, হয়েছে। 3 সালে। সেই রিটে অনারেবল হাইকোর্ট ডিভিশন কিছু অবজারভেশন দিয়েছে যে রিমান্ড নেওয়ার ক্ষেত্রে আসামিকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কি কি প্রসিডিউর মান্য করতে হবে, হ্যাঁ, কাচের ঘরে, কাছের ঘরে তারপরে রাখা, আসামিকে সাথে লয়ারকে রাখা, লয়ারকে হ্যাঁ, সাথে বা রাখা। আসামি ও ইনজুর্ড আছে কিনা, অনেকগুলা গাইডলাইন্স ছিল হাইকোর্ট গাইডলাইন ডিভিশন ছিল, হ্যাঁ, 2003 সালে দিয়েছে। আবার ওই মামলাটা 2016 সালে আপনার অ্যাফিলিয়েশন সেগুলো অ্যাফার্ম করছে। অ্যাপয়েন্ট করছে। কিন্তু বাস্তবিক অর্থে সরি টু সে অনেক ক্ষেত্রে সেই ডিসিশনগুলো মানা হচ্ছে না। এর উৎকৃষ্ট উদাহরণ আপনাকে যদি আমি দিই, আপনি নিশ্চয়ই মনে আছে ওই নারায়ণগঞ্জ শহরের দেয়াবগের ঘটনা। হ্যাঁ, দেবের ঘটনা। কি ঘটনাটা ছিল? এটা একটা স্কুল ছাত্রীকে অপহরণ করে মেরে ফেলা হলো, নদীতে ফেলে দেওয়া হলো, 3 জন আসামিকে অ্যারেস্ট করা হলো। তারপরে আ সে আবার ফিরে হ্যাঁ, আসছে বাসায়। ওই যে আব্দুল্লাহ, রকিব, খলিল 3 জনকে অ্যারেস্ট করা হলো। কিন্তু দেখা গেল তারা যে ৩ জনেই বলল যে আমরা খুন মেরে করেছি, হ্যাঁ, ফেলে দিলাম। ফেলে দিয়েছি। কিন্তু ৩ দিন পরে মেয়ে আবার ৫১ চলে আসছে। ৫১ দিন পরে মেয়ে হ্যাঁ, আবার ৫১ শ্বশুরে চলে ১১ আসে দিন বলে পরে অন্য চলে আসছে। ছেলেকে বিয়ে করছে। তাইলে এটা তো হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট ডিভিশন ইন্টারপ্রেট করছে এবং এটার প্রয়োজনীয় ব্যবস্থা সেটাই গ্রহণ আসলে করছে। বিষয়, যে আসলে আমাদের এই রিমান্ডের বিষয়টা বা এই যে এক্সট্রা জুডিশিয়াল যে কনফেশন, এই জিনিসটাই আসলে আমাদেরকে মানে সবচেয়ে বেশি ভাবায়, যে জুডিশিয়াল কনফেশন পর্যন্ত, মানে যেটা আপনার কোর্টে উপস্থাপন বা ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপনের আগেই যে একটা ট্রায়াল হয়ে যায়, একটা বড় ধরনের একটা মেসাগার হয়ে যায়, হ্যাঁ, এটা সে জেলে চলে যায়। হিরে ভাই, আপনি নিশ্চয়ই জানেন আমাদের অনারেবল অ্যাফিলিয়েট ডিভিশন এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে যে মিডিয়া ট্রায়াল কোনো আসামিকে গ্রেপ্তার করার পর পুলিশ কাস্টডিতে থাকার পর কি বক্তব্য দেয় এটা যেহেতু মিডিয়া প্রচার করা না হয়, এই ব্যাপারে কিন্তু গাইডলাইন আছে। কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে এই গাইডলাইন মানা হচ্ছে না। না, ওইটা তো আছেই, যে মিডিয়া ট্রায়াল তো একটা আর বিষয় আছে না, যে এই যে ধরেন আপনি যে এই বিষয়টা বললেন যে নারায়ণগঞ্জের ঘটনা, এই ঘটনাটা সারা দেশে ওই সময় ভীষণ চাঞ্চল্যকর অবস্থা শুধু সৃষ্টি করেছিল। নারায়ণগঞ্জ, আপনার তো চট্টগ্রাম হালিশহর ওই যে দিলীপ রায়ের মামলা, হ্যাঁ, দিলীপ রায়ের মামলা জীবন যেটা আছে, চক্রবর্তী এবং দুর্জয় দুইজনকে গ্রেপ্তার করা হয়। দুজন তাইলে ওই যে আচার্য, হ্যাঁ, জীবন চক্রবর্তী তো 160 বোধ দেয়, কিন্তু দেখা গেছে যে দিলীপ কিছুদিন পরে কোর্টে হাজির হয়ে কয়েকদিন পরে কোর্টে হাজির হয়েছে। তাইলে জি, এটা একটা ফলস কনফেশন হলো। জি, ফলস কনফেশন হলো না। তারপর আপনি ধরে নেন ওই যে আরেকটা ঘটনা, বরিশালের যেই দলিল লেখক রেজাউল করিম রিয়াজ হুম, হত্যা মামলায় তার ওয়াইফ এবং তার ওয়াইফের কথিত বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করে হুম, কনফেশন আদায় করা হয়। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, ওই আসামি খুন হয়েছে মাত্র ৩ জন চোর ঘরে ঢুকছে, হুম, ওই ভদ্রলোক ওটা জানতে পারছে, তাই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। গলাকাটা হত্যা করা পরবর্তীতে হয়েছে, ওদেরকে মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি মুক্তি করা করা হয়েছে। হয়েছে। ঠিক আছে? জি, আর লেটেস্ট একটা ঘটনা জানেন বগুড়ার, আপনারা কিছুদিন আগের হুম, ঘটনা, হুম, ওই হুম, যে ৮ বছরের একটা ছেলেকে মেরে ফেলার কারণে ১৩ বছরের একজন ছেলেকে কনফেশন করে বলল যে ওরে বেশি আদর করে কিন্তু মেরে ফেলছে। কিন্তু হুম, সাবসিকুয়েন্টলি দেখা গেল যে ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন, হ্যাঁ। সেখানেও কিন্তু আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশন ইন্টারপ্রেট করতে হয়েছে। কথা বুঝছেন? তো একের পর এক এই ঘটনা, এখানে আমাদের রাষ্ট্র, আমাদের আইন, সুপ্রিম কোর্ট, প্রত্যেকেরই এখানে দায়িত্ব রয়েছে আসলে, যে জুডিশিয়ার কনফেশন বলেন আর এক্সট্রা জুডিশিয়ার, সব ক্ষেত্রেই আমাদের একটা কাঠামো তৈরি করা,
নির্দিষ্ট আইন না থাকলেও এমন একটা পরিবেশ, একটা কাঠামো তৈরি করে যেখানে মানুষ নিরাপদ বোধ করবে, যেখানে সত্যটা বেরিয়ে আসবে তার সাক্ষ্যের মাধ্যমে, তার স্বীকারোক্তির মাধ্যমে, এবং জোর করে এ ধরনের কোনো ঘটনা দেশে ঘটবে না। যদি জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এভাবে ঘটতে থাকে, তাহলে দেশে আসলে বিচার ব্যবস্থা আসলে প্রশ্নবিদ্ধ, এমনকি ভেঙে পড়ারও সম্ভাবনা থাকে। হিসেবে আপনি ঠিক বলছেন। এই যে কনফেশন নিয়ে শুধু বাংলাদেশ নয়, আমাদের এই সাবকন্টিনেন্ট, লন্ডন বলেন, আমেরিকা বলেন, বিশ্বের অনেক দেশে বলেন, এই কনফেশন নিয়ে সবাই কনফিউজ। হ্যাঁ, নির্যাতনটা একটা কমন বিষয় হয়ে গেছে কনফেশনের সাথে কথা বলছেন। আর যে কথাটা আপনি বললেন, বিচার বিভাগ, আমাদের তো 3টা বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই তো আইন বিভাগের কাজ কি? আইন প্রণয়ন করবেন। বিচার বিভাগের কাজ কি? সে আইন বাস্তবায়ন করবেন। সে আইন মোতাবেক আদেশ দিবেন। যে আদেশ দিবেন সেটা বাস্তবায়ন করবে কে? নির্ভয় নির্বাহী বিভাগ। তো পুলিশ ইজ দ্য পার্ট অফ দ্য এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের অংশ। অংশ। হ্যাঁ, তো আমাদের এই পুলিশ ভাইদের প্রতি সম্মান রেখে বলবো, ওনাদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে। শুধু আরো পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বা যে কোনো তদন্ত সংস্থা, ওনাদেরকে আরো প্রত্যেকেই। বেশি আন্তরিক হতে হবে, ওনাদেরকে আরো বেশি মানবিক হতে হবে। ওনারা মানবিক, কিন্তু কোনো কোনো কনফেশন দিয়ে যে আপনার কোনো ঘটনা উদ্ঘাটিত হয় না, নট লাইক দ্যাট। অনেক ঘটনা উদ্ঘাটিত হয়, আবার মাঝে মাঝে এই কনফেশনের মিসইউজ হয়ে যাচ্ছে আর কি। আমরা সেই মিসইউজের কথার জায়গাটাই বলছি। এই ব্যাপারে তো আসলে হাইকোর্ট মানে জোর করে স্বীকারোক্তি নেওয়া, এটা তদন্ত কর্মকর্তার ভুল না, এটা হচ্ছে মারাত্মক অপরাধ। হাইকোর্ট কিন্তু সরাসরি কোট আন কোট এই কথা বলে দিয়েছে না, একটা মামলা বলছে, ওই যে মামলায়। বগুড়ার ওই ছেলেটা হত্যা ওইটা, মামলা, হ্যাঁ, অনার হাইকোর্ট ডিভিশনের জি, একটা বেঞ্চ এই কথাটা বলেছে, এটা কোনো অন্যায় না বা অনিয়ম না, এটা একটা অপরাধ। অপরাধ, অপরাধ তো অবশ্যই, ফৌজদারি অপরাধ এটা একটা ফৌজদারি অপরাধ তো অবশ্যই। কারণ কনফেশনের তো কিছু প্রসিডিউর তো আছে আপনাদের। জি। আপনার প্রসিডিউর না মেনে যদি এখন মানুষকে নির্যাতনের মাধ্যমে যদি বাঁচার তাগিদে অনেক সময় অনেক কথা আদায় করে নেন, ওইটাকে বেস করে যদি আপনি সাজা প্রদান করেন, তাহলে এটা তো খুবই কষ্টদায়ক, খুবই খারাপ। জি। আবার আমাদের দেখবেন যে অনেক অনেক সুন্দর সুন্দর ঘটনা কিন্তু পুলিশরা কিন্তু ঘটনা উদ্ঘাটন করে ফেলছে কনফেশন ছাড়াই। মনে আছে যাত্রাবাড়ির ওই লোকটাকে মারার পর হ্যাঁ, একজন পুলিশ অফিসার আপনার সেজে, হুম, টেম্পো ড্রাইভার সেজে, ড্রাইভার সাজে, হ্যাঁ, হেল্পার সেজে, ঠিক দীর্ঘদিনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ফেলছে। উঠতে এই পারে। সমস্ত ঘটনা পুলিশ বাহিনীকে সম্মান আরো অনেক গুলো বৃদ্ধি করে দেয়। জি। আমরা যে সমস্ত ঘটনাগুলো পুলিশকে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, আমরা সেই ঘটনাগুলোর কথা বলছি। এই ঘটনাগুলো বন্ধ হওয়া উচিত। মানুষ ন্যায় বিচার পাওয়া উচিত। একজন আদালত কি করতে পারেন? একজন আদালত তো ডকুমেন্টসের বাইরে যেতে পারেন না। উনি টেলিভিশনে অনেক ঘটনা দেখেন, পত্রিকায় অনেক ঘটনা পড়েন, কিন্তু বিচারে তো এগুলো বিচার করা যাবে না। বিচারে তো কিছু প্রসিডিউর আপনার রয়েছে। সেই প্রসিডিউরের মধ্যে তো পুলিশ ইজ দ্য ওয়ান অফ দ্য একটা ভাইটাল রোল রয়েছে ওনার তদন্ত প্রতিবেদন। জি। ওনার তদন্ত প্রতিবেদনের উপরে একটা মামলার ভবিষ্যৎ নির্ভর। তো সুতরাং যিনি তদন্ত প্রতিবেদন দিচ্ছেন, ওনাকে অনেক বেশি আইন সম্বন্ধে অবহিত থাকতে হবে এবং ঘটনা উদ্ঘাটন করার জন্য ওনার যথেষ্ট ক্যাপাবল থাকতে অর্থাৎ হবে, ক্ষমতা থাকতে হবে। কোর্টকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাদের অবশ্যই বড় ধরনের একটা ভূমিকা, অনেক রয়েছে। ভূমিকা রয়েছে। অনেক। কারণ সাধারণত আমরা বড় বড় ক্রিমিনাল মামলা হলে কোথায় হয়? থানায় তো হয়। তো থানা কার আন্ডারে? পুলিশের আন্ডারে। বা কোর্টে হলেও থানাকে বলে থানাকে অনেকে, কোর্ট তো সেটা আর তদন্ত করতে পারে সেটা না। কগনিজেবল আছে, নন কগনিজেবল আছে, নন কন্টেম্পট সেদিকে আছে। আমরা যাচ্ছি না। জাস্ট আমরা বড় মামলাগুলোর কথাই বলি যে থানা হ্যাঁ। যে মামলাগুলো হচ্ছে, বা কোর্টও হলো পুলিশকে যেগুলো ইনকোয়ারি করতে দেওয়া ইনকোয়ারি করে হচ্ছে। পুলিশ বা সিআইডি, ডিবি যাকেই দেখ, হ্যাঁ, পুলিশ বাহিনী বলতেছি এই সবই মানে তো পুলিশ এটা, বাহিনীর হ্যাঁ, মধ্যে পড়ে। হ্যাঁ, অনেকগুলো ব্রাঞ্চ আছে ওনাদের মধ্যে। ওনাদের, হ্যাঁ, ওনাদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে। আর সরকার উচিত হবে পুলিশের সংখ্যা বাড়ানো। এতক্ষণ তো পুলিশের কিছু কিছু বিরুদ্ধে বললাম, কারণ একজন পুলিশের উপর যদি সারা 24 আওয়ার্স তাকে আপনি দায়িত্ব দিয়েই শত থাকেন, শত মামলা শত শত তদন্ত মামলার আর, তদন্ত, আবার হ্যাঁ, পুলিশের সবচেয়ে বড় সমস্যা হলো একটা মামলা হয়তো সে তদন্ত করে কিছুটা প্রগ্রেস করলো, ট্রান্সফার, ট্রান্সফার করে। আরেকজন নতুন করে শুরু করলো। উনি কিছুটা প্রগ্রেস করলো, ট্রান্সফার, আরেকজন আসলো। এমন তো না ওনাকে একটা মামলা দিয়েছে উনি এটার শেষ না করে, তদন্ত শেষ না করে ট্রান্সফার হতে পারবে না। তাইলে হলো কি, একটা মামলা কয়েকজন আপনার আয়ুর হাত পরিবর্তন হয়ে তারপর কোর্টে আসে। তার কোনো ঘটনা ঘটার সাথে সাথে যে একটা রিয়াকশন থাকে, যে একটা আলামত থাকে, আর এটা যত পরে আপনি তদন্ত করবেন, আলামতগুলো আস্তে আস্তে তখন ডিস্ট্রয়েড হয়ে আসলে যায়, এই নষ্ট হয়ে যায়। তদন্ত তখন পুলিশের উপর প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। পুলিশের উপর একটা বার্ডেন চলে আসে যে এটা তদন্ত রিপোর্ট এতদিনের মধ্যে দিতে হবে। তো তার চাকরির প্রমোশনের একটা ব্যাপার আছে, অফিসারদের একটা ব্যাপার আছে, সবকিছু মিলে সে তাকে একটা সার্চ তাকে দিতে হয়। এই তাড়াহুড়া করে সার্চে দিতে গিয়ে এবং কনফেশন রেকর্ড করতে গিয়ে অনেক ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটে। তো সুতরাং আমাদের পর্যাপ্ত পরিমাণ পুলিশের দরকার।
যে যাকে যে মামলা দিবে সে সেই মামলা 1 সপ্তাহের মধ্যে তদন্ত জি, শেষ করবে। আমাদের পর্যাপ্ত মানে পুলিশের দরকার। একই সঙ্গে আমাদের ট্রেন্ড পুলিশ, সবাইকে শুধু পুলিশ না, ট্রেন্ড পুলিশ আমাদের দরকার। পুলিশ বাহিনীকে অত্যন্ত বিচক্ষণতা এবং দক্ষতা আসলে তাদেরকে নিয়োগই দেওয়া হয়। তারা তো আমাদের মতো সাধারণ মানুষ নয়। তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণ কাজ তারা করেন এবং তাদেরকে অসাধারণ কাজটাই সাধারণভাবে করতে হয়। সাক্ষীর যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় 164 এই জিনিসটা আসলে কি? জি, 164 ধন্যবাদ। কোর্টে দেয়। সাক্ষীর 164 বা সাক্ষীর কনফেশন সেটাও ফৌজদারি কার্যবিধির 166 এবং 366 ধারার বিধান অনুযায়ী পরিচালিত হয়। জুডিশিয়াল কনফেশন যেভাবে রেকর্ড করা হয় ঠিক একইভাবেই সাক্ষীর কনফেশনও রেকর্ড করা হয়। এখন সাক্ষীর কনফেশন, কোন সাক্ষীর কনফেশন রেকর্ড করা হবে? যে সাক্ষী সংঘটিত ঘটনা সম্পর্কে অবগত সেই সাক্ষী কনফেশন দিতে পারবেন বা এবং প্রত্যক্ষদর্শী এরকম। প্রত্যক্ষদর্শী বা উনি জেনেছেন বা শুনেছেন এই ধরনের মামলা ঘটনা সম্পর্কে যিনি অবগত তিনি কনফেশন প্রদান করতে পারবেন এবং তাকে উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট আইন বা ইনভেস্টিগেটিং অফিসার তাকে কোর্টে উপস্থাপন করবেন। তারপর মাননীয় আদালত জুডিশিয়াল কনফেশন যেভাবে রেকর্ড করছেন ঠিক একভাবে এক পদ্ধতিতে এই সাক্ষীর কনফেশন বা সাক্ষীর কনফেশন ধরে সাক্ষীর স্টেটমেন্ট। 164 স্টেটমেন্ট উনি রেকর্ড করবেন। আর 164 স্টেটমেন্ট ফৌজদারি কার্যবিধির 164 যে স্টেটমেন্ট এরও সাক্ষ্যগত মূল্য রয়েছে। যদি অন্যান্য সাক্ষী যদি এই সাক্ষীর স্টেটমেন্টটাকে যদি সমর্থন করে থাকে তাহলে এই সাক্ষীর স্টেটমেন্ট দিয়েও কাউকে সাজা প্রদান করা যেতে পারে। আবার যদি অন্যান্য সাক্ষী সমর্থন না করে তাহলে এর কোনো জুডিশিয়াল ভ্যালু নেই। বাংলাদেশে যুগে যুগে অনেক এ ধরনের মর্মান্তিক কিছু ঘটনা ঘটেছে আপনার স্বীকারোক্তি দেওয়ার ক্ষেত্রে। বছরের পর বছর জেল খাটতে হয়েছে। যেমন আমরা বলতে পারি জাহালমের জাহালাম। ঘটনা, হ্যাঁ? যে জাহালম কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। যেমন করেই হোক দিয়েছে। যদিও সেটা পরে প্রত্যাহার হয়েছে। এটা তার যে জবানবন্দি ওখানে দেয়া, হ্যাঁ? এক্সট্রা জুডিশিয়াল জায়গায় দেয়া, পরে জুডিশিয়ারি দেওয়া। জুডিশিয়ারি এটা যেমন পুলিশের কাছে দিয়েছে, কোর্ট অ্যাকসেপ্ট করেছে, কোর্ট তাকে জেলে পাঠিয়েছে। এখন কোর্ট হয়তো এক্সট্রা জুডিশিয়াল যেটা হয়েছে সেখান থেকে নিয়ে তারপরে তারা ওই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, তাকে জেলে পাঠিয়েছে। কিন্তু এখানে আদালতের আইনজীবীদের একটা ভূমিকা রাখা দরকার ছিল। সবকিছুকে আইন দ্বারা আসলে আমাদের পরিচালিত হবে। আসলে এইভাবে যদি আমাদের ন্যায় বিচার খর্ব হয়, একটা মানুষ যদি একটা নিরপরাধ মানুষ একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য কারাগারে যেতে হয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আইন অনুযায়ী আইন মানতে হলে তো তারা আইনের চেয়ে সবচেয়ে বড় জিনিস নৈতিকতা থাকতে হবে। নৈতিকতা বোধটা হলো সবচেয়ে মুখ্য জিনিস। রাইট। তারপর তো আপনার আইনের প্রয়োগ। আপনার যদি নৈতিকতা নাই থাকে আইন দিয়ে কি করবেন? এবং আপনাকে আমি হাজারো উদাহরণ দিতে পারি। আইন দিয়ে সবকিছু আপনার কন্ট্রোল করা সম্ভব না যদি নিজের নৈতিকতা না হয়। রাস্তা পারাবার সময় বা রাস্তা ব্যবহারের সময়, হাঁটার সময় সেখানে মানুষ নিজে আইন লোহার বেড়া ভেঙে আইন অভঙ্গ করছে, এখানে তার নৈতিকতা নেই। তাহলে সবকিছু সরকার আইন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষকেও আইনের সাথে তার নৈতিকতা বোধটাও জাগ্রত করতে হবে। আমরা গ্রামে বিভিন্ন এলাকায় দেখতে পাই যে আসলে মব সৃষ্টি করে অনেক সময়, হ্যাঁ? স্বীকারোক্তি এটা আসলে এক্সট্রা জুডিশিয়ারের মধ্যেই পড়ে, কিন্তু এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে না, কোর্টের কাছে না, ম্যাজিস্ট্রেটের কাছে না, জনগণের মধ্যে একটা মব সৃষ্টি করে যে হ্যাঁ তুমি এটা করেছো, সে আসলে সেখানে গণধোলায় বা পিটুনির ভয়ে সে স্বীকার করে নিচ্ছে। এই এই এর থেকে আমাদের প্রতিকারের আসলে উপায়টা কি, যেটা সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন আমাদের ক্ষেত্রে দেখছি? সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আরো বেশি আন্তরিক হতে হবে এবং তাদেরকে আরো বেশি আইনের প্রতি আইন মান্যকারী ব্যক্তি হতে হবে। মানে এটা যেমন কাদের, মানে সরকার? এই তো আমি বলতেছি, যেমন প্রথমে কনফেশন প্রদান করবেন এই কথাটা আসামি কার কাছে স্বীকার করেন? একদম পুলিশ অফিসারের কাছে। পুলিশ অফিসার যিনি মামলাটা তদন্ত করছেন তার কাছে স্বীকার করেন। তো স্বীকার করার পর ওই সংশ্লিষ্ট ইনভেস্টিগেটিং অফিসার আবেদন করে কার কাছে? সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার পর যে কথাগুলো বললাম, ম্যাজিস্ট্রেট যে এইভাবে সতর্ক করার কথা আসামি ইতিপূর্বে যেভাবে বললাম, এই সতর্কগুলো ওনাকে করতে হবে এবং কনফেশন প্রদানের পূর্বে ওনাকে ৩ ঘন্টা সময় প্রদান করতে হবে একজন আসামিকে তার রিল্যাক্সের সময়। এই রিল্যাক্সের সময় কোনো পুলিশ অফিসার তার সাথে থাকতে পারবে না, কোনো কো-অ্যাকিউজড তার সাথে থাকতে পারবে না। এই বিধানগুলো একজন ম্যাজিস্ট্রেটকে মোটামুটি করতে হবে, করতে হবে। মানে তাহলে কি এটা হবে যে আগে সে যে ধরনেরই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেখ,
ওই সময়ের পরে যে ম্যাজিস্ট্রেটের কাছে ঠান্ডা মাথায় চিন্তা করে যে স্বীকারোক্তিটা দেবে এইটাই কি চূড়ান্ত তেলে? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কাছে ওনাকে একদম এককভাবে ম্যাজিস্ট্রেট তাকে চিন্তা করার সময় দিবে ৩টা ঘন্টা রিল্যাক্স হওয়ার। এরপর ম্যাজিস্ট্রেট যখন কনফেশন রেকর্ড করবেন, ম্যাজিস্ট্রেট তাকে ইতিপূর্বে যে আলোচনা করলাম এইভাবে এক্সামিন করবেন যে উনি কি কনফেশনের ট্রু অ্যান্ড ভলান্টারি দিচ্ছেন কিনা। এই ব্যাপারে আগে এক্সামিন করে নিশ্চিত হবেন। নিশ্চিত হয়ে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে উনি স্বইচ্ছায় কনফেশন দিতে আসছেন কোনো আসামি, তাহলে তার কনফেশন ম্যাজিস্ট্রেট রেকর্ড করবেন। কিন্তু একজন ম্যাজিস্ট্রেট কনফেশন রেকর্ড করতে বাধ্য নন, এবং কনফেশন রেকর্ড না করলে কেন করলেন এই ব্যাখ্যাটা ম্যাজিস্ট্রেটকে লিখতে হবে, ঠিক আছে? এবং কনফেশন রেকর্ড করতে হবে আসামির নিজস্ব ভাষায়, আসামি যে ভাষায় বুঝবে। কনফেশন রেকর্ড করার পর আসামিকে পড়ে শোনাতে হবে, এবং সেই কনফেশনে আসামি এবং ম্যাজিস্ট্রেট দুজনকে স্বাক্ষর করতে হবে, ঠিক আছে? আর কনফেশনের খারাপ দিকগুলো আসামিকে অবহিত করতে হবে। আপনার মনে আছে ওই যে মুফতি হান্নানকে কতবার রিমান্ডে নিয়েছিল কনফেশনের জন্য? কয়বার কনফেশন আদায় করা হলো? বহুবার। মনে আছে? বহুবার, হ্যাঁ। তো এটা তো কি ধরনের কনফেশন হলো, যে কারণে তো অনেক আসামি মুক্তি পেল, ঠিক আছে? হ্যাঁ, অনেক আসামি পরে মুক্তি পেল না। হ্যাঁ, মানে ওটার জন্য মুফতি হান্নানকে প্রথমে ফাঁসিতে একদম ঝুলতে হলো, জ্বলতে হলো। আবার ওই একই কনফেশনের কারণে বাকি যারা ছিলেন তারা আবার খালাস পেয়ে গেলেন। মানে কেমন হয়ে গেল বিষয়টা? হ্যাঁ, তো এই মানে শ্রদ্ধাবোধের এই যে জায়গাটা ঠিক নেওয়াটা, রাখতে হ্যাঁ, হবে। ঠিক রাখতে হলে আমাদের ম্যাজিস্ট্রেটকে আরো বেশি আন্তরিক হতে হবে। আমাদের দেশের ম্যাজিস্ট্রেট আসলে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের জনবল খুব কম, আমাদের বিচারকের সংখ্যা খুবই কম। যেমন একজন ম্যাজিস্ট্রেটকে আপনি দেখেন এই লার্নেড কোর্ট বিলুতে কত রকম দায়িত্ব দিয়ে থাকে, তার হাজিরা থাকে, তার প্রোডাকশন থাকে, তার মামলা শুনানি থাকে, আবার নতুন ফাইলিং থাকে, এর মধ্যে আবার কনফেশন রেকর্ড করতে হয়। তারপরও সবকিছুর বাইরে বিচারকের একটা কথায় একটা মানুষের জীবন নির্ভর করে, আসলে তার ভবিষ্যৎ নির্ভর করে। হ্যাঁ, তো অবশ্যই ঠিক। অবশ্যই আইনের যে কোনো একটা পরিস্থিতিতে তাকে আসলে এই ন্যায় বিচারের জন্য সুস্থভাবে করতে হবে। হ্যাঁ, এতে হতে পারে আমাদের হয়তো এটা মামলা পেন্ডিং হয়ে যাবে অনেক, হ্যাঁ, তারপরেও তো মানে আপনার কাছে মনে হয় না যে মামলা পেন্ডিং এর থেকে আসলে যেটা হবে সেটা ন্যায় বিচার হোক? না, এখন আইনের একটা ভাষা আছে যে হাজার অপরাধী মুক্তি পাক, বাট একজন নির্দোষ লোক যেহেতু সাজা না পায়, ওই নির্দোষ লোকটাকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট সকলের এত ব্যস্ততা, এত আয়োজন। এত আয়োজন। আমাদের এই বিচার প্রক্রিয়ায় যদি কোনো নির্দোষ লোক যখন দোষী হয়ে যায়, তখন আমাদের বিচার ব্যবস্থা একটা মানুষের একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু সে সম্ভাবনা না থাকে, সেই কারণে আমরা বলেছি পুলিশের জনবল আরো বাড়াতে হবে, আরো দক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে। আবার ম্যাজিস্ট্রেট বা বিচারক যারা আছে ওনাদেরও আরো ফ্যাসিলিটি দিতে হবে, ওনাদেরকে আরো দক্ষ করে তুলতে হবে। আমাদের দেশে আপনাকে আগেও বলেছিলাম যে মানে জুডিশিয়ার, এক্সট্রা জুডিশিয়ার ছাড়াও যে গ্রামে বিভিন্ন জায়গায় সালিশ হয়, সেখানে অনেক সময় মানে স্বীকারোক্তি দিতে বাধ্য হয় মানুষ। হ্যাঁ, এটা আসলে কি ধরনের স্বীকারোক্তি? ওই নাকি এটা ফৌজদারি অপরাধ? ওই স্বীকারোক্তিকে আপনাকে আইনগতভাবে সংজ্ঞায়িত করা যাবে না, ওইটাকে এক্সট্রা জুডিশিয়াল আপনি ধরলে ধরতে পারেন, ঠিক এটা আছে? কি এক্সট্রা জুডিশিয়ারি ধরা যায়, নাকি এই ধরনের মানে তাকে স্বীকারোক্তি দেওয়াটা কি এটা কি কোনো অপরাধের মধ্যে পড়ে? কাউকে জোর করে কিছু করানোটাই তো একটা অপরাধ। কারোর সাথে নিষ্ঠুর আচরণ করা, কাউকে দিয়ে কিছু করানো, কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া, বাধ্য করা, এগুলো তো আমাদের কনস্টিটিউশনে তো বাধা আছে, রাইট। ঠিক আছে? কারোর সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। আমাদের বিচার ব্যবস্থা এবং এই নির্যাতন বন্ধে, এটা তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 33 এবং 35 তো স্পষ্ট বলেই দিয়েছে। কনস্টিটিউশন সুপ্রিম ল। কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক যে কোনো আইনে ইলিগেল। যে সংবিধানের বাইরে যে কোনো আইন, হ্যাঁ, সবকিছুই আসলে বাতিল বলে গণ্য হবে। সংবিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নাই, এবং আমাদেরকে এটা আমরা যেতেও পারি না। সংবিধানের মধ্যে থেকেই আসলে আমাদের সব কিছু দেখতে হবে। তো এর মধ্যে থেকেই আমাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলেন, আমাদের রিমান্ড বলেন, আমাদের ন্যায় বিচার বলেন, আদালত বলেন, প্রতিটা জিনিসই আমাদের সংবিধানের মধ্যে থেকে এবং ন্যায়ের পক্ষ থেকে করতে হবে। রবিন ভাই, আপনি আমাদের স্টুডিওতে এসছেন, অনেক কষ্ট করে এসছেন এখানে। আপনার এত ব্যস্ততার মধ্যে, এত ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা মানুষ খুব কমই জানে, আমাদের দেশের মানুষ, বা দেওয়ার ক্ষেত্রেও মানুষ অতটা সচেতন হয় না। সেই বিষয়ে আপনি বিস্তারিত আমাদের সাথে আলোচনায় অংশ নিলেন, আমাদেরকে বললেন, আমরা এ থেকে অনেক জানলাম, দর্শকরাও এ ব্যাপারে জানলো। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ জে.আর খান রবিনের সঙ্গে, যিনি একই সঙ্গে দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধিতে খুবই দক্ষ এবং পারদর্শী একজন আইনজীবী। আশা করি আপনারা আজকে যে আলোচনায় আমরা অংশ নিলাম সেক্ষেত্রে আপনারা অনেক বিষয়ে কনফেশনে মূলত যে স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়ে আপনারা অনেক কিছু জেনেছেন, আমরাও জানতে পারলাম, যেটা আমাদের ভবিষ্যতে প্রত্যেককে সচেতন হতে এবং নিজেকে সুরক্ষা করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।